Hello and welcome to the Math Loop 96. পরীক্ষা এগিয়ে আসছে, তোমাদের প্রিপারেশন নিশ্চয়ই খুব ভালো রয়েছে। চলো আজকে আরেকটা ক্লাস 9-এর অঙ্কের সেট নিয়ে আলোচনা করা যাক। 19 নম্বর সেটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো, তো কি দেখছি আমরা? প্রথমেই লাভ ক্ষতি থেকে একটা অঙ্ক দিয়েছে। 9টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তাই তো? তো জানতে বলছে শতকরা লাভ তাহলে কত। তাহলে দেখো কিভাবে করা যায় অঙ্কটাকে। দেওয়াই রয়েছে প্রশ্নে যে 9টি পেনের ক্রয় মূল্য আর 8টি পেনের বিক্রয় মূল্য পরস্পর সমান, এটা প্রশ্নেই দেওয়া রয়েছে। আমরা করলাম কি, এই 9টার ক্রয় মূল্য সমান করে নিয়েছি 8টার বিক্রয় মূল্য। প্রশ্নেই সমান করতে বলেছে, সমান চিহ্ন দিলাম এবং একটু ধরে নিয়েছি, ওটা এক্স এর সঙ্গে সমান ধরলাম। তার মানে দেখো 9টির ক্রয় মূল্যও এক্স টাকা, আবার 8টির বিক্রয় মূল্যও এক্স টাকা। যেহেতু সংখ্যাগুলো এক্ষেত্রে আলাদা রয়েছে, আমরা করলাম এক্ষেত্রে বোথ ক্ষেত্রেই একটি করে পেনের জন্য হিসেবটা করছি। একটি পেনের ক্রয় মূল্য তাহলে কত হবে? 9টির ক্রয় মূল্য যদি এক্স হয়ে থাকে তাহলে একটার জন্য এক্স বাই 9 হবে। একই যুক্তিতে একটার বিক্রয় মূল্য তাহলে কত হবে? এক্স বাই 8 হলো। এবার শতকরা লাভ জানতে চেয়েছে। তুমি তো শতকরা লাভের সূত্র জানোই। শতকরা লাভ কি ছিল? শতকরা লাভ ছিল আগে দিতে হবে মোট লাভ, বাই কি দিতে হয়? বাই দিতে হয় ক্রয় মূল্য, গুণ কি দিতে হয় না 100%। হলো, এটা তুমি জানোই অলরেডি। তাহলে সেক্ষেত্রে মোট লাভ পেতে গেলে উপায় কি? লাভ পেতে গেলে বিক্রয় মাইনাস দিয়ে ক্রয়, তাহলে বিক্রয় মাইনাস ক্রয় হলো মোট লাভ, বাই এবার ক্রয় মূল্য ছিল গুণ 100। এবার এটাকে সমাধান করে দেখো, 25/2 আসবে। সমাধান তো তুমি করতে জানোই অলরেডি, হ্যাঁ, অর্থাৎ অপশান এর সঙ্গে ম্যাচ করবে, 12.1/2%। হলো, ওকে। চলো নেক্সট আমরা 2-এর দাগ দেখি। 2 কি বলেছে বলো তো? এক্স অক্ষের উপর একটি বিন্দু থেকে এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু, বলছে বিন্দু দুটো সম দূরত্বে অবস্থিত। মানে কি, দুটোরই দূরত্ব পরস্পর সমান এক্স অক্ষের ওই নির্দিষ্ট বিন্দু থেকে। এবার জানতে চেয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত ওই বিন্দুটির স্থানাঙ্ক তাহলে কত। আচ্ছা দেখো, যেহেতু বিন্দুটা এক্স অক্ষের ওপর অবস্থিত, তাহলে আমরা কি জানি? এক্সের ওপর অবস্থিত হওয়া মানেই হলো ওয়াই হচ্ছে আমাদের 0। হলো, আমরা জানি অলরেডি। তাহলে আমরা বিন্দুটাকে ধরেই নিই, বিন্দুটা ধরেই নিচ্ছি P0, হলো, যেখানে ওয়াইয়ের মান 0। তাহলে ওই যে দুটো বিন্দু, প্রথম বিন্দুটা কত বলেছে? -2, 5। প্রথম বিন্দুটা বলে দেওয়া ছিল তোমাকে, প্রথম বিন্দুটা তোমাকে বলে দেওয়া ছিল -2, 5। আর দ্বিতীয় বিন্দুটা তোমাকে কত বলে দিয়েছে? 2, -3 বলে দেওয়া আছে, 2, -3 বলে দেওয়া আছে। হলো, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর একবার দূরত্ব লিখলাম। তুমি দূরত্ব নির্ণয়ের সূত্র জানোই। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? √(x1 - x2) সরি, আচ্ছা ঠিক আছে, x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস কি ছিল? প্লাস ছিল y1 - y2 তার হোল স্কোয়ার ছিল, এটাই ব্যাস। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, আবার একইভাবে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, দুটোই পরস্পর সমান। সমস্যার সমাধান করো, দেখো পির ভ্যালু -2 আসবে নাকি? বোথ সাইডে রুট ক্যান্সেল হলো। বাকিটা এটা দেখো ফর্মুলায় লেগে বসে আছে a + b তার হোল স্কোয়ার। আর এটা থাকলো কি? 0 - 5 বলতে -5 তার হোল স্কোয়ার, -5-এর হোল স্কোয়ার কত আসবে? 25 আসবে, +25। একইভাবে সমস্যার সমাধান করে দেখো যে এটা তুমি দেখবে -2 আসবে। বিন্দুটা তাহলে কত? বিন্দুটা তাহলে পির চেঞ্জে আমরা -2 বসালাম, পির চেঞ্জে আমরা -2 বসালাম, আর 0 বসেই থাকলো।
অর্থাৎ -2 এটা হচ্ছে আমাদের কোনটা? অপশান বি হচ্ছে সঠিক। নেক্সট, তারপরটা দেখো, তারপরেরটা দেওয়া আছে কি এবিসিডি একটা ট্রাপিজিয়াম, বেশ পরিচিত অঙ্ক, পরীক্ষার জন্য মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ। তো এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যেখানে বলেই দিয়েছে এবি সমান্তরাল ডিসি, আর এবি হচ্ছে 7 সেন্টিমিটার, ডিসি হচ্ছে 5 সেন্টিমিটার। তো সেখান থেকে এডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে ইএফ, এই ইএফের দৈর্ঘ্য কত? আচ্ছা, যদি পার্টিকুলার তোমাদের জ্যামিতির কোনো সমস্যা থেকে থাকে, তুমি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবে যে ওটা অলরেডি আপলোড হয়ে আছে, ওই অধ্যায়টা পুরোটাই আপলোড হয়ে আছে। যদি কোনো সমস্যা থেকে থাকে তুমি একবার চাইলে দেখে নিতে পারো কিন্তু। হলো, যাই হোক, চলো দেখা যাক এক্ষেত্রে কী দেওয়া ছিল। তাহলে একটা ট্রাপিজিয়াম, যেখানে বলে দিয়েছে এবির সঙ্গে সমান্তরাল ছিল ডিসি, তো এই দুটো পরস্পর সমান্তরাল, আর এই দুটোর দৈর্ঘ্য দেওয়া ছিল, এটা 7 আর এটা হচ্ছে 5। আর কি দেওয়া আছে বলো তো? এই এডি বাহুর মধ্যবিন্দু ই, আর এই বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। আর আমরা কি জানি, এদের এই সংযোজক সরল রেখাংশটা দৈর্ঘ্য অ্যাকচুয়াল হাফ অফ এবি যোগ ডিসি। দেখো এখানে করেই দিয়েছি। তাহলে ইএফের দৈর্ঘ্যটা অ্যাকচুয়াল হাফ অফ এবি, অর্থাৎ 7 যোগ কত ডিসি মানে 5। তাহলে 7 5 12, 2 6 12, 6 সেন্টিমিটার, যেটা কিন্তু আবার কোনো অপশানেই দেয়নি। সো আমাদের আনসার কি হবে? কোনোটি নয় এক্ষেত্রে, তাই তো? ওকে, ঘাবড়ানোর দরকার নেই যে ম্যাচ করছে না বলে হয়তো হবে না এরকম কিছু। তো ম্যাচ যেহেতু করছে না এবং অপশানে এরকম একটা অপশান তো রয়েইছে, কোনোটিই নয়, তাহলে এটা কোনোটিই নয় যাবে। হলো, নেক্সট আমরা দেখি পরেরটা কি দেখাচ্ছে আমাদেরকে। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে আমাদেরকে এক্স এবং আয়তক্ষেত্রের জন্য ওয়াই। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী হয়? আচ্ছা, এটা আমি পুরোটা অঙ্ক করেই দেখিয়ে দিয়েছি। যদি তোমার মনে হয় যে পরীক্ষাতে এমসিকিউ তো আমার শুধু অপশানটাই চাই, যদি মনে হয় সেক্ষেত্রে সরাসরি তুমি এটা করতে পারো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হয় আয়তক্ষেত্রের তুলনায়। কখন? না ওদের পরিসীমা যদি সমান হয়, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি মানে এক্সটা বেশি হবে ওয়াইয়ের থেকে। এইবার কি করে হচ্ছে সেটা একটু যদি দেখি আমরা, যদি 2 নম্বরের জন্য পড়ে তাহলে কিন্তু তোমাকে দেখাতে হবে। তাহলে দেখে নাও, এটা একটা বর্গক্ষেত্র যার আমরা বাহুর দৈর্ঘ্যকে এ ধরলাম, তাহলে আর ক্ষেত্রফল প্রশ্নেই বলে দেওয়া ছিল এক্স। আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর স্কোয়ার, তার মানে আমরা লিখব এর স্কোয়ার আমাদের যুক্তিতে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বাট প্রশ্নে দেখাচ্ছে কত? প্রশ্নে দেখাচ্ছে এক্স, সো দুটো পরস্পর সমান হয়। আবার আর কি বলতো, একটা আয়তক্ষেত্র যার ক্ষেত্রফল দেখাচ্ছে ওয়াই। আচ্ছা, সাপোজ ধরে নাও এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কিউ আর প্রস্থ হচ্ছে পি, তাহলে ওর ক্ষেত্রফল হচ্ছে কত? পি কিউ এর ক্ষেত্রফল। বাট প্রশ্নে দেখাচ্ছিল কি ওয়াই, সো দুটো পরস্পর সমান। আচ্ছা, এবার প্রশ্নে ফেরত গেলে আমরা কি দেখছিলাম না দুটোরই পরিসীমা সমান, তাই তো? তাহলে দুটোরই পরিসীমা সমান। তুমি জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 4 গুণ বাহু, বাহু যখন এ, তাহলে 4 গুণ বাহু বলতে এ। আর আয়তক্ষেত্রের পরিসীমা কি ছিল? 2 গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ দিয়ে দিলাম। এবার দেখো একটু কাটাকুটি করে নিয়েছি, 2 একে 2, 2 2 4, তাহলে এখানে রইল কত? 2a। এখানে 2টা তো কেটেই গেল, পি কিউ রয়ে গেছে। এবার আমি উভয় পক্ষকে বর্গ করে নিয়েছি, তাহলে এই অংশটাকে যদি তুমি বর্গ করতে চাও তাহলে কি হলো বলো তো? 2 2 4 এ স্কোয়ার, আর এটা তো হোল স্কোয়ার হয়েই গেল। সো এটাকে এ ধরলে এটা তাহলে বি, এ প্লাস বি তার কি হোল স্কোয়ার। আচ্ছা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের আমরা সূত্র কি জানি? একটা সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার কী হয় বলো তো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তখন কি আছে? প্লাস 4ab, তাই তো? তাই দিয়ে দিয়েছি। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab দিলাম। এই পি কিউ অংশটাকে এদিকে নিয়ে চলে এলাম, বাকিটা রইল পড়ে। আচ্ছা, ভুল হয়েছে, এখানে একটু মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এটা মাইনাসে
তা লেখা তখন ভুল হয়েছে। ওকে চলো, বাকিটা থাকলোই। আচ্ছা এইবার দেখো, এইটাকে যদি আমরা পিটাকে যদি আমরা, আচ্ছা ধরে নাও পিটা দৈর্ঘ্য ছিল, ধরে নাও এটা পি আর এটা কিউ। তাহলে পিটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি আর কিউটাকে যদি প্রস্থ ধরি, দৈর্ঘ্য তো বড় হয়, প্রস্থ তো ছোট হয়। দৈর্ঘ্য আর প্রস্থের বিয়োগফল নিশ্চয়ই কোনো একটা সাংখ্যমান আসবে, তাই তো? কোনো একটা সাংখ্যমান ধরেই নাও না কেন যে পিটা হচ্ছে গিয়ে তোমার 2 আর কিউটা হচ্ছে 1, তাহলে 2 বিয়োগ 1 মানে কি 1, কোনো একটা সাংখ্যমান। তার স্কোয়ার মানে কি, সেটা অবশ্যই একটা সাংখ্যমান, মানে বলছি শূন্যের থেকে বড়, সেটাই বোঝাতে চাইছি। তাহলে এর ভ্যালুটা অবশ্যই তো শূন্যের থেকে বড়। তাহলে যদি এইটা শূন্যের থেকে বড় হয়, এই অংশটাও শূন্যের থেকে বড় নাকি? তাহলে গ্রেটার দেন 0 দিয়েই দিলাম। এবার জেনে রেখো, সমান চিহ্নের জন্য আমরা যেমন কাজ করে থাকি, সমান, লেস দেন, গ্রেটার দেন, এগুলোর জন্যও কিন্তু একই কাজ হয়। অর্থাৎ আমরা এই দিকে, এই যে -4PQ এই দিকে আনতে পারি, +4PQ, যেভাবে সমান চিহ্নের ক্ষেত্রে করে থাকো। বোথ সাইডে দেখো 4 4 কেটেই গেল। এইবার এই যে এই জায়গাটাতে এসো, এই জায়গাটাতে এসো। আমরা এ স্কোয়ার সমান সমান কী বলেছি, এক্স বলেছি, আর পিকিউ সমান সমান কী বলেছি না, ওয়াই বলেছি। জাস্ট মানটাকে বদলে দাও, এখানে পেয়ে গেলাম। আশা করি বুঝে গেছো, খুব ভালো প্রশ্ন এটা। নেক্সট চলে এসো তাহলে 2-এর দাগের। আচ্ছা 2-এর দাগের এই প্রশ্নটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ে তুমি পাবে না, একটু ইউনিক টাইপ, একটু বুদ্ধি খরচ করতে হবে তোমাকে। X%, 10% এবং 5% এর পরপর সমতুল্য ছাড় একটা দেওয়া আছে, সেখান থেকে এক্সের মান বের করতে হবে। যেখানে এক্স দেখো এইখানে ব্যবহার করা হয়েছে, তাই তো? আচ্ছা, সমতুল্য ছাড়ের কিন্তু একটা সূত্র হয়, তুমি চাইলে সূত্র দিয়ে করতে পারো, চাইলে এমনিও করতে পারো, তবে আমি সূত্র দিয়ে করাটা বেশি পছন্দ করি। তাহলে সমতুল্য ছাড়, ধরো প্রথমে A% ছাড় দেওয়া হলো, তারপর ধরে নাও B% ছাড় দেওয়া হলো, তারপর ধরে নাও C% ছাড় দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে সমতুল্য ছাড়টা কী হয় না, একটা সূত্র হয়। যদি না জেনে থাকো তাহলে খাতায় নোট করতে পারো তুমি। এখান থেকে সমতুল্য ছাড় কি লিখবে, A + B + C হলো। এবার মাইনাস AB + BC + CA বাই 100 হলো, প্লাস, তারপরে কি করব, তারপরে করব ABC বাই 100 × 100। এটা কখন, তিনটের ক্ষেত্রে সমতুল্য ছাড় এই নিয়মে আমরা করতে পারি। তাহলে কিন্তু যে কোনো মান থাক না কেন খুব সহজে আমরা করতে পারবো। এবার অন্যভাবেও করা যায়। তো দেখো এক্ষেত্রে যেটা দেওয়া আছে, এই তিনটের সমতুল্য ছাড় এটা, তাহলে আমরা আমাদের মতো করে এই তিনটের সমতুল্য ছাড় এই সূত্রের সাহায্যে লিখে নিচ্ছি পরপর করে। এই সূত্রটা প্রয়োগ করে দিও, এই সূত্রটা প্রয়োগ করলেই পরপর করে চলে আসবে। এবার প্রশ্নের মধ্যে সমতুল্য ছাড় বলে দেওয়া ছিল এইটা, হলো। তাহলে আমরা কি করলাম, দুটোকে পরস্পর সমান করে দিয়েছি, হলো। এইবার আর তো কিছুই নয়, বাকি ক্যালকুলেশান তুমি তো জানোই। 10 + 5 মানে 15 + x, আর এদিকে কি করলাম, 10 × 5 = 50 করে দিলাম, আর 10x + 5x হচ্ছে গিয়ে কি 15x, 15x দিলাম। আর এদিক থেকে আমি একটা শূন্য কেটে নিয়েছি, বাকি কাটা যেত কিন্তু আমি সহজে লসাগু আনার স্বার্থে আমি কাটাকুটিটাকে অ্যাভয়েডই করলাম, তাহলে বাকিটাকে রেখেই দিয়েছি, হলো। আচ্ছা দেখো এক্ষেত্রে হরে কত, কিছু নেই মানে কত, 1 আছে, 100 আর এদিকে 1000, লসাগু 1000 আসবে। বাকি সমাধান হলো পরপর করে। আর এখানে একটা দশমিক, এই জায়গা থেকে দশমিক তুললাম, 10 এলো, তো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটাকুটি করে দিয়েছি। বাকি যেমন সমস্যার সমাধান করতে হয় তুমি জানোই, তো সেভাবে করে অঙ্ক করে আমরা পেলাম 20% হচ্ছে আমাদের আনসার, হলো। 20% মানে ওই যে এক্সের মান জানতে চেয়েছিল, এক্সের মান কত, এক্স তাহলে কত হবে 20%, দেখে নিও, হলো। ওকে চলো নেক্সট পরেরটা কি দেওয়া আছে দেখো, ত্রিভুজ ABC এর BC, CA এবং AB বাহুর মধ্যবিন্দু তিনটে দেওয়া আছে DEF। এবার কি দেওয়া আছে,
এবার বলেছে ইএফ এডিকে ও বিন্দুতে ছেদ করে। যদি এডি 6 সেন্টিমিটার হয় তাহলে এও কত? আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি যে এই অধ্যায়টা কিন্তু, জ্যামিতির এই অধ্যায়টা আমি কিন্তু আপলোড করে রেখেছি। যদি কেউ দেখতে চাও তাহলে তোমরা কিন্তু দেখতে পারো ওখানে গিয়ে। হ্যাঁ, তাহলে আরও অনেক এই রকম অঙ্কর ডিটেলিং করা আছে পরপর পরপর করে, ওখান গিয়ে দেখতে পারো। তো এখানে আরেকবার দেখে নিতে পারো। তাহলে দেওয়া কি আছে? এবিসি একটা ত্রিভুজ, যার পরপর 3টে বাহুর মধ্যবিন্দু ডি ই এফ আমি সেট করলাম। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে এডি। এই এডির দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার। আর এডি এবং ইএফ নাকি পরস্পরকে, এডি এবং এফই নাকি পরস্পরকে বলে দিয়েছে আমাদেরকে যে ও বিন্দুতে ছেদ করে। হলো? তাহলে সেক্ষেত্রে আমাকে বের করতে হবে এও, এইটার দৈর্ঘ্য কত। অ্যাকচুয়াল দেখো, একটু অঙ্কন করে নিলেই সুবিধা হয়। আমি করলাম কি, ডি বিন্দু আর ই বিন্দু যুক্ত করে নিয়েছি এবং এটাকেও যুক্ত করে নিয়েছি। সুবিধা কি দেখো, অ্যাকচুয়াল এইটা আর এইটা কি, এই দুটো বাহুর মধ্যবিন্দু, আর এই মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ কি হয় না, তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তার মানে কি, এইটা সমান্তরাল হবে এইটা, একই যুক্তিতে এইটা সমান্তরাল হবে এইটা। আচ্ছা দেখো, যদি এইটা পুরো এইটার সঙ্গে সমান্তরাল হয় তাহলে তার খণ্ড অংশের সঙ্গেও সমান্তরাল। মানে কি, এইটা অর্থাৎ ডি সমান্তরাল এফে, সেম যুক্তিতে এইটা সমান্তরাল হবে এইটা। বুঝে গেছো? সো এটা একটা সামান্তরিক, আর সামান্তরিকের অ্যাকচুয়াল এডি এবং এফই বা ইএফ হচ্ছে কি, কর্ণ। আর আমরা সামান্তরিকের কর্ণের বৈশিষ্ট্য কি জানি? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যদি সমদ্বিখণ্ডিত করেই থাকে তাহলে আমার এই দৈর্ঘ্যটা যদি 6 সেন্টিমিটার হয়ে থাকে, সো তার অর্ধেকটা কত আসবে? 3 সেন্টিমিটার, তাই তো? সেটাই দেখো এবার পরপর করে বলেই দেওয়া আছে। ওকে, দেখে নিও, অঙ্কটা বুঝিয়ে দিলাম, দেখে নিও যদি অসুবিধা থাকে। তাহলে আমাদের আনসার হচ্ছে এই 3 সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট চলে এসো। 3 দাগ, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। এবার বৃত্তের উপরিস্থিত কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। খেয়াল করে, ব্যাস কিন্তু, হ্যাঁ, তোমাকে ব্যাসের দৈর্ঘ্য জানতে চেয়েছে। সো বৃত্তের কেন্দ্র এটা ও বিন্দু, তার স্থানাঙ্ক 0 0 হয়। বৃত্তের উপরিস্থিত বলতে কি বোঝায়? পরিধির ওপরের একটা বিন্দু, তার স্থানাঙ্ক দেওয়া আছে এইটা। তাহলে আগে তো ব্যাসার্ধ বের করি আমরা, তারপরে ব্যাস পর্যন্ত যাব। তাহলে এই ও এর দৈর্ঘ্য, এক্ষুনি তো দূরত্ব নির্ণয় সূত্র নিয়ে আলোচনা করলাম, তাহলে ওই ফর্মুলাতে ফেলে দিও, দেখো ওটা কত, 5 আসবে। আমি আর ওটা আলোচনা করছি না, তুমি জানোই ওটা 5 আসবে। এটা কি, ব্যাসার্ধ ছিল। আমাকে যদি ব্যাস পেতে হয় তাহলে কি আসবে? 5 গুণ 2 10 আসবে, তাই তো? ওকে, নেক্সট চলে এসো, আমরা পরের প্রশ্ন নিয়ে একটু ডিসকাস করি। পরের প্রশ্ন বলতে আমাদের 4 দাগ, বেশ গুরুত্বপূর্ণ। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত তাদের ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছি। তাহলে দেখো, এই যে এ বি সি ডি, এটা একটা বর্গক্ষেত্র, হলো তো? তার অন্তর্বৃত্ত রয়েছে, ভেতরে দেখো একটা বৃত্ত, তার পরিবৃত্তও রয়েছে। ছবিগুলো এঁকে করলে কি হয় বলো তো, তোমরা আর ভুলগুলো করবে না। এই জন্য চেষ্টা করো জ্যামিতির কাজগুলো, পরিমিতির কাজগুলো ছবি এঁকে কাজ করা। হ্যাঁ, সুবিধা হবে এতে কিন্তু। যাই হোক, তো এই বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের অনুপাত জানতে চেয়েছে তোমাকে। তাহলে আমরা ধরেই নিই এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, কথার কথা। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স। যদি বর্গক্ষেত্রের এই বাহুটা এক্স হয়ে থাকে, সো এইখান থেকে এইটাও কত আসবে? এক্স আসবে, তাই তো? তার মানে সেটা হচ্ছে অন্তর্বৃত্তের কি, অন্তর্বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাস যদি এক্স হয়, খুব স্বাভাবিক, তাহলে ব্যাসার্ধ কত আসবে না, এইটা অর্ধেকটা x/2। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের x/2, হলো? অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম x/2। আচ্ছা, এবার পরিবৃত্ত নিয়ে ভাবো।
পরিবৃত্তের বাইরের যে বৃত্তটা তার ব্যাস কোনটা হতে পারে? না বর্গক্ষেত্রের কর্ণ হতে পারে। তো বর্গক্ষেত্রের কর্ণটা কত? না বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন এক্স হয় তাহলে তার কর্ণ হচ্ছে বাহু রুট, অর্থাৎ x√2। তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? না ব্যাস বাই 2, এক্স বাই এই x√2 বাই 2 হলো। তাহলে ব্যাসার্ধ দুটোই তো আমাদের পাওয়া গেল। এবার ব্যাসার্ধের অনুপাত, জাস্ট অনুপাত নির্ণয় করে দাও, বোথ সাইডে এক্স এক্স বাদ দিয়ে দাও মনে মনে, এবার 2 2 বাদ দিয়ে দাও, তাহলে বাঁচে কত? আর এই দিকটাতে 1 আর অনুপাত √2। তো এটাই আমাদের আনসার হলো। নেক্সট পরেরটা রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন দিয়েছে, দেখো এই শ্রেণীটা, এটা একটা শ্রেণী দেওয়া আছে, এই শ্রেণীটার পরিসংখ্যা যদি 7 হয় পরিসংখ্যা ঘনত্ব কত? আচ্ছা দেখো, পরিসংখ্যা ঘনত্বের একটা সূত্র আছে। সূত্র কি জানি আমরা? পরিসংখ্যা ঘনত্ব সমান হয় পরিসংখ্যা অর্থাৎ শ্রেণী পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, আর সংক্ষেপে লেখা হয় F/L। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এল হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্যটা। তাহলে আমি বাংলায় করে লিখে দিচ্ছি, পরিসংখ্যা ঘনত্ব হয় কি? হয় শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা বাই কি হবে? না বাই হবে শ্রেণী দৈর্ঘ্য, বাই হবে শ্রেণী দৈর্ঘ্য হলো। ওকে, এইবার দেখো এখান থেকে, তাহলে পরিসংখ্যা তো প্রশ্নের মধ্যেই দেওয়াই আছে 7, আর শ্রেণী দৈর্ঘ্যটা বের করতে হয়। শ্রেণী দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কি জানি? উচ্চ থেকে নিম্নকে বাদ দিতে হয়, অর্থাৎ বড় মান থেকে ছোট মানকে বাদ দিতে হয়। বিয়োগ করলাম, মান জাস্ট বসিয়ে দাও, ভাগ করলে উত্তর পেয়ে যাচ্ছি আমরা 0.2 হলো। বুঝে গেছো নিশ্চয়ই? ওকে, তো এই পর্যন্ত আজকে থাক, আর আবারও একটা নতুন ভিডিও পাবে কালকে। তো অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক চাইব। ওকে, চল আজকে এই পর্যন্ত।